শুভেন্দু চাইলে শেখ হাসিনাকে বাংলাদেশের বিমানবন্দরে পাঠিয়ে দিতে পারেন বললেন আসিফ মাহমুদ। জানাবো জুলাই সনদ নিয়ে বিএনপি জামায়াত দ্বন্দ্ব তীব্র, দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। এদিকে গুপ্ত রাজনীতি ছাড়ার দাবিতে ছাত্রদলের আন্দোলন, শিবিরের পাল্টা হুমকি, ক্যাম্পাসে অস্থিরতা। জানাবো দুর্বল পররাষ্ট্রনীতির কারণেই ভারত সীমান্তে হত্যাকাণ্ড ঘটাচ্ছে বলছে জামায়াত। এবং সর্বশেষে জানাবো ট্রাককে টেনে 25 গজ দূরে নিয়ে গেল ট্রেন, চালক নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুভেন্দু চাইলে শেখ হাসিনাকে বাংলাদেশের বিমানবন্দরে পাঠিয়ে দিতে পারেন বললেন আসিফ মাহমুদ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এক বক্তব্যের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুভেন্দু অধিকারী সম্প্রতি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো সংক্রান্ত যে বক্তব্য দিয়েছেন সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ হেসে বলেন যে তারা যতদূর জানেন শেখ হাসিনা নিজেই ভারতে একরকম অবরুদ্ধ অবস্থায় আছেন। আসিফ মাহমুদ তার বক্তব্যে শেখ হাসিনাকে বাংলাদেশে একাধিক মামলার ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে উল্লেখ করে তাকে অবিলম্বে হস্তান্তরের দাবি জানান। তিনি আরো জানান, শুভেন্দু অধিকারী যদি সত্যিই চান তবে শেখ হাসিনাকে বাংলাদেশের বিমানবন্দরে পাঠিয়ে দিতে পারেন এবং এর পরের বিষয়টি বাংলাদেশই দেখে নেবে। উল্লেখ্য, একই সংবাদ সম্মেলনে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আসন্ন উপজেলা ও পৌরসভা নির্বাচনের জন্য প্রথম ধাপে 100 প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এই অনুষ্ঠানে সার্জিস আলম সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। আসিফ মাহমুদ স্পষ্ট করেন যে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে অপরাধীদের বিচার নিশ্চিত করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করাই তাদের প্রধান লক্ষ্য। বিগত সরকার পতনের পর থেকে শেখ হাসিনার অবস্থান এবং তাকে ফিরিয়ে আনা দুই দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা বিতর্ক চলছে, যেখানে আসিফ মাহমুদের বক্তব্য নতুন মাত্রা যোগ করল। জুলাই সনদ নিয়ে বিএনপি জামায়াত দ্বন্দ্ব তীব্র, দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। জুলাই সনদ নিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে জামায়াত ইসলামী ও তার মিত্ররা অভিযোগের তীর ছুড়েছে। প্রতারণা, ছলচাতুরি, জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা। অন্যদিকে বিএনপি পাল্টা আক্রমণ করে বলছে বিতর্ক সৃষ্টির অপচেষ্টা, সনদ বাস্তবায়নের নামে অসাংবিধানিক খেলা। দুই পক্ষের এই মুখোমুখি অবস্থান দেশ জুড়ে টান উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। রাজনৈতিক সংঘাতের আগুন যে কোনো মুহূর্তে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সবকিছু শুরু জুলাই জাতীয় সনদ 2025 থেকে 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সময় 25টি দলের স্বাক্ষরে এই সনদ তৈরি হয়। এতে রাষ্ট্র সংস্কার, সংবিধান পরিবর্তন, ক্ষমতার ভারসাম্য, দুর্নীতিমুক্ত শাসন সহ 84টি প্রস্তাব রয়েছে। গণভোটে এটি অনুমোদিত হয়, কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতি পাল্টে যায়। বিএনপির এমপিরা দ্বিতীয় শপথ নিতে অস্বীকার করেন। জামায়াত এনসিপি জোট এটাকে বিশ্বাসঘাতকতা বলে চিহ্নিত করে। জামায়াত নেতা নাহিদ ইসলাম সহ অন্যরা সরাসরি অভিযোগ করেছেন বিএনপি জুলাই সনদকে কলুষিত করেছে, ছলচাতুরি করেছে। তার জনগণের রক্তের বিনিময়ে অর্জিত সনদকে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। জামায়াতের এমপিরা সংসদে গর্জে উঠে বলেছেন জুলাই সনদ অপ্রয়োজনীয় বলে যারা মনে করেন তারা জুলাই অভ্যুত্থানের শহীদদের অপমান করছেন। রাস্তায় জামায়াত এনসিপির মিছিলে স্লোগান উঠছে সনদ বাস্তবায়ন নয়, বিশ্বাসঘাতকতা নয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ হচ্ছে। পুলিশের সঙ্গে সংঘর্ষের খবর আসছে। বিএনপির পক্ষ থেকে পাল্টা জবাব এসেছে তীব্র। দলীয় নেতারা বলছেন সনদ বাস্তবায়ন করতে চায়, কিন্তু সাংবিধানিক পথে। গণভোটের ফলাফল মান্য করা হবে, তবে সংবিধান সংশোধন ছাড়া কোনো অসাংবিধানিক পদক্ষেপ নয়। জামায়াত এনসিপি বিতর্ক তৈরি করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে চায়। একজন বিএনপি এমপি সংসদে বলেন জুলাই সনদকে অপ্রয়োজনীয় মনে করার অধিকার আমাদের আছে। আমরা জনগণের ভোটে নির্বাচিত, সনদের নামে অতিরিক্ত চাপ মানব না। বিএনপি সমর্থকরা বলছেন জামায়াত পুরনো এজেন্ডা বাস্তবায়নের জন্য সন্দেহকে হাতিয়ার বানাতে চায়। দেশের বিভিন্ন স্থানে পরিস্থিতি উত্তপ্ত। ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, চট্টগ্রামের লালদিঘি, রাজশাহীর সাহেববাজারে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা থেকে হাতাহাতি হয়েছে। কোথাও কোথাও ইট পাটকেল ছোড়াছুড়ি, পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জামায়াতের 11 দলীয় জোট রাস্তায় বড় মিছিলের ডাক দিয়েছে। বিএনপিও পাল্টা সমাবেশের প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন এই টানাপোড়েন রাজনৈতিক সংঘাতের রূপ নিতে পারে। দেশের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে। জাতীয় নাগরিক পার্টি জামায়াতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বলছে বিএনপি জুলাই সনদকে অন্তহীন প্রতারণার দলিলে পরিণত করেছে। জনগণের ম্যান্ডেটকে অস্বীকার করা চলবে না। অন্যদিকে বিএনপি নেতারা অভিযোগ করেন জামায়াত এনসিপি সনদের নামে ইসলামী এজেন্ডা ঠোকাতে চায়, যা দেশের সেকুলার চেতনার বিরোধী। সরকার একাধিক উপদেষ্টা চেষ্টা চালাচ্ছে দুই পক্ষের মধ্যে সমঝোতা, কিন্তু এখন পর্যন্ত কোনো ফলাফল নেই। প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে বলা হয়েছে সনদের মূল স্পিরিট বাস্তবায়ন হবে, তবে আইনি কাঠামোর মধ্যে। তবে জামায়াতের নেতারা এটাকে সময়ক্ষেপণ বলে উড়িয়ে দিয়েছেন। দেশের সাধারণ মানুষ এখন দুশ্চিন্তায়। একদিকে সংস্কারের প্রত্যাশা, অন্যদিকে রাজনৈতিক অস্থিরতার ভয়। ব্যবসায়ীরা বলছেন এই উত্তেজনা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। ছাত্র যুবকরা রাস্তায় নেমে বলছেন জুলাইয়ের রক্ত বৃথা যেতে দেব না।
গুপ্ত রাজনীতি ছাড়ার দাবিতে ছাত্রদলের আন্দোলন, শিবিরের পাল্টা হুমকি, ক্যাম্পাসে অস্থিরতা। চট্টগ্রাম সরকারি সিটি কলেজে গুপ্ত শব্দ নিয়ে শুরু হওয়া সংঘর্ষে আগুন ছড়িয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, কুমিল্লা সহ বিভিন্ন ক্যাম্পাসে। জাতীয়তাবাদী ছাত্রদলের তীব্র আন্দোলনের মুখে ইসলামী ছাত্র শিবির পাল্টা হুমকি দিয়ে মাঠে নেমেছে। সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও দেওয়াল লিখনের ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত। ক্লাস পরীক্ষা অনিশ্চিত। সূত্রপাত গত 21 এপ্রিল চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ভবনের গ্রাফিতিতে ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস লেখায় ছাত্র শব্দ মুছে গুপ্ত লিখে দেন ছাত্রদলের কর্মীরা। এতে ক্ষিপ্ত শিবির কর্মীরা হামলা চালায়। 2 দফা সংঘর্ষে অন্তত 10 জন আহত হন। ছাত্রদলের অভিযোগ করেন শিবির গোপনে ক্যাম্পাস দখলের চেষ্টা করছে। শিবির পাল্টা বলে এটা তাদের বিরুদ্ধে উস্কানি। পরে কলেজে ক্লাস পরীক্ষা বাতিল করা হয়। এই ঘটনায় ঢেউ আছড়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিজয় 71 হল, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, সার্জেন্ট জহুরুল হক হলে মধ্যরাতে মুখোমুখি অবস্থান। ছাত্রদল দেয়ালে লেখে গুপ্ত রাজনীতি নিপাত যাক, গুপ্তদের আস্তানা ভেঙে দাও। শিবির পাল্টা স্লোগান লিখে প্রতিরোধ করে। শাহবাগ থানার সংঘর্ষে শিবির সমর্থিত ডাকসু নেতা আব্দুল্লাহ আল মাহমুদ সহ কয়েকজন আহত। সাংবাদিকরাও হামলার শিকার। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরে গুপ্ত অনুপ্রবেশ তদন্তের দাবি জানিয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাফ জানিয়ে দিয়েছেন, শিবির যদি গুপ্ত রাজনীতি চালিয়ে যায় তাহলে সংঘাত আরো বাড়বে। প্রকাশ্যে আসুক, পরিচয় দিয়ে রাজনীতি করুক। জুলাই বিপ্লবের পর তারা ছাত্রলীগের আড়ালে গণরুম চালিয়েছে। এখন নতুন করে আধিপত্য বিস্তার করতে চায়। কোনো ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চলবে না। তিনি সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দেন। শিবিরের নেতারা পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, ছাত্রদল ক্ষমতার জোরে ক্যাম্পাস দখল করতে চায়, গুপ্ত বলে অপপ্রচার চালিয়ে নিজেদের সন্ত্রাস ঢাকার চেষ্টা করছে। যে কোনো হামলার জবাব মাঠে দেওয়া হবে। তারা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আছেন বলে দাবি করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চায় লিখে দেয়াল লিখন করে। শিবির কর্মীরা সেখানে ফটো সেশন করে প্রতিবাদ জানায়। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট ও পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে সংঘর্ষে 10 জনের বেশি আহত, ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি সরকার গঠনের পর ছাত্রদল পুরনো শক্তি ফিরে পাচ্ছে। শিবির আগের অবস্থান ধরে রাখতে লড়াই করেছে। এটা শুধু ছাত্র রাজনীতির লড়াই নয়, ক্যাম্পাস আধিপত্যের রক্তাক্ত খেলা। জাতীয় সংসদে এ নিয়ে বিতর্ক রয়েছে। ছাত্রদল সভা করে নেতাকর্মীদের সহনশীলতার নির্দেশ দিয়েছে, কিন্তু মাঠ পর্যায়ে উত্তেজনা কমছে না। শিবিরও শান্তির কথা বললেও প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে, কিন্তু শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছেন, তদন্ত কতটা কার্যকর হবে। সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলেন, আমরা পড়তে এসেছি, রাজনীতির নামে সন্ত্রাস চাই না। দুপক্ষই গণতান্ত্রিকভাবে রাজনীতি করুক, গোপন খেলা বন্ধ করুক। অভিভাবকরা সন্তানদের নিয়ে চরম উদ্বিগ্ন। দুর্বল পররাষ্ট্রনীতির কারণে ভারত সীমান্তে হত্যাকাণ্ড ঘটাচ্ছে বলছে জামায়াত। ব্রাহ্মণবাড়িয়া কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে 2 বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি বলেন, শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন ধ্বজনগরের বাতেনবাড়ি গ্রামের এইচএসসি 2য় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মোরসালিন এবং একই ইউনিয়নের মধুপুর গ্রামের নবীর হোসেনকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে এই হত্যাকাণ্ডের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, আমি নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি। তাদের সুখসন্তব্য পরিবার ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং দোয়া করছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কঠিন শোকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। বিবৃতিতে তিনি আরো বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে বিএসএফ বাংলাদেশ সীমান্তে প্রায়ই বিনা কারণে হত্যাকাণ্ড ঘটায়। ভারত বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোটায় নিয়ে আসার জন্য ভারত বারবার প্রতিশ্রুতি দিলেও হত্যাকাণ্ড ক্রমাগতভাবে বাড়ছে। ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশিদের অন্যায় হত্যাকাণ্ডের বিচার না হওয়া খুবই উদ্বেগজনক। বাংলাদেশ সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে ভারত বারবার বাংলাদেশের সীমান্তে হত্যাকাণ্ড ঘটাচ্ছে। গোলাম পরোয়ার আরো বলেন, বাংলাদেশের জনগণ সবসময় প্রতিবেশীদের কাছে বন্ধুসুলভ আচরণ কামনা করে। আমরা আশা প্রকাশ করছি, ভারত সরকার ভারত বাংলাদেশ সীমান্তে অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড বন্ধ করবে। মোহাম্মদ মোরসালিন ও নবী হোসেন সহ অদ্যাবধি ভারত বাংলাদেশ সীমান্তে সংঘটিত সব হত্যাকাণ্ডের সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। একই সঙ্গে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। ট্রাককে টেনে 25 গজ দূরে নিয়ে গেল ট্রেন, চালক নিহত। যশোরে অভয়নগরে ট্রেন ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় দুর্ঘটনা কবলিত ট্রাক চালক মনোয়ার হোসেন নিহত হয়েছেন। তাড়াহুড়ায়
তাছাড়া আহত হয়েছেন ট্রাকটির হেলপার। রোববার দুপুরে উপজেলা ভাঙ্গাগেট এলাকায় একটি অরক্ষিত রেল ক্রসিং এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, রোববার দুপুর 12:30টার দিকে মনোয়ার হোসেন উপজেলার ভাঙ্গাগেট এলাকায় রহমত ওয়ে ব্রিজের সামনে দিয়ে ট্রাকটি পার হচ্ছিল। ট্রেনটি এ সময় ট্রাকটিকে ধাক্কা দিয়ে ট্রেনটি প্রায় 20 থেকে 25 গজ দূরে নিয়ে যায়। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে রেল লাইনের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে চালক মনোয়ার হোসেন প্রাণ হারান। আহত হেলপার রায়হানকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় স্থানীয়রা। নাওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ ইয়াসির আরাফাত জানান, যশোরগামী মহানন্দা ট্রেনের ধাক্কায় ভাঙ্গাগেট এলাকায় একটি অরক্ষিত রেলগেট পার হওয়ার সময় ট্রাক চালক নিহত হয়েছে এবং হেলপার আহত হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।